জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো পরিকল্পনা করে লেখা হয় না, সেগুলো তৈরি হয় পথ চলতে চলতে। এই হলো তেমনই এক গল্প, স্বপ্ন পূরণের গল্প। গাইজ, ওয়েলকাম টু ব্যাংকক। ব্যাংককে আমাদের ওয়েলকাম করছে এত সুন্দর আকাশ দিয়ে। সময় ঘড়ি বলছে এখন বাজে 5:55। তো এখান থেকে আমরা কোনো একটা জায়গায় নিশ্চয়ই কিছুক্ষণের জন্য হল্ট করব, আর তারপরে আমরা যাবো হচ্ছে টাইগার পার্ক। অনেক বড় গাড়ি, মানে অনেকটা বেশ এসি যে ভ্যানগুলো হয়, টেম্পো ট্রাভেলার টাইপের, টেম্পো ট্রাভেলের মতনই অনেকটা এরিয়া, আর ওপরে সুন্দর ডিজাইনও করা রয়েছে। বেশ মানে একটা দুবাই এসি ফিল হচ্ছে। আমার ফ্লাইটে একটুও ঘুমায়নি, মানে নাকি সত্যি একটুও ঘুমায়নি। একটু চেষ্টা করবো ঘুমাতে। অনেকটাই দূর, অ্যারাউন্ড 200 কিলোমিটার্স মোস্ট প্রবাবলি, 250 কিলোমিটার্স। তার মাঝখানে ডিফারেন্ট লোকেশনসগুলো পড়ে। আমি তখন থেকে কথা বলছি, অ্যান্ড এয়ারপোর্টটা এখনও কিন্তু শেষ হয়নি, এয়ারপোর্টটা এখনও চলছে। মানে এয়ারপোর্টটা কতটা বড়, তো বুঝতে পারছো এয়ারপোর্টটা কতটা বড়। এয়ারপোর্টটা এখনও আমাদের সাথে যেতে যাচ্ছে। যখন আমরা প্রথমবার নতুন কোনো দেশে পা রাখি, তখন শুধু জায়গা বদলায় না, কিছুটা আমরাও বদলে যাই। থাইল্যান্ডের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ব্যাংকক বিমানবন্দরে পা রাখার পর থেকেই শুরু হলো আমাদের নতুন অধ্যায়। কিন্তু এই মুহূর্তে আমাদের গন্তব্য ব্যাংকক নয়, আমরা ছুটে চলেছি পাটায়ার পথে। ব্যাংকক থেকে প্রায় 150 কিলোমিটার দূরত্বে এই সমুদ্র শহর আমাদের অপেক্ষায় রয়েছে তার নিজের রূপ, রং আর গল্প নিয়ে। ব্যাংকক আমরা অবশ্যই ঘুরব, কিন্তু তার আগে আমরা হারিয়ে যেতে চাই পাটায়ার আকাশ, সমুদ্র আর আলোর মাঝে। পথ চলতে চলতে প্রায় প্রত্যেক পর্যটকেরই একবার না একবার থামা হয় 7-Eleven-এ। থাইল্যান্ডে প্রায় প্রতিটি রাস্তায় দেখা মেলে এই জনপ্রিয় স্টোরের। এগুলো কিনলাম এইখান থেকে। বারবার আমি চাইছিলাম একটু ভালো কিছু ক্রিম টাইপের কিছু, বাট ক্রিম যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কিন্তু ওর মধ্যে কিন্তু মিট আছে, পর্ক আছে মেবি। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে দিস ইজ ভেজ, বললো হ্যাঁ ইয়েস দিস ইজ ভেজ। তাই জন্য কিনলাম কলা। এই কলাগুলো পড়েছে হচ্ছে দুটো মিলে পড়েছে হচ্ছে 18 ভাট। আর এই ব্রেডটা হচ্ছে 25 ভাট, আর জলটা মানে 7 ভাট মতো। ঠিকই আছে, ভালো করে থাইল্যান্ডের ব্রেড গাইজ। হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করলাম আমরা 7-Eleven থেকে। 7-Eleven হচ্ছে একটা শপিং মল। এটা মোটামুটি একটু কম দামে জিনিসপত্র পাওয়া যায়, অনেক জায়গাতে আছে। পুরো থাইল্যান্ডেই আর কি অনেক জায়গাতে 7-Eleven আছে। প্রাইসটা কিন্তু অনেকটাই কম অন্য জায়গাগুলোর থেকে। আর তো কিনলাম দুটো কলা, ব্রেড, এই জিনিসগুলো কিনলাম। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে কিন্তু সবাই কিন্তু থাই ভাষা ছাড়া কিন্তু অন্য কোনো ভাষা জানে না। তো ফোনের মধ্যে গুগল ট্রান্সলেটার কিন্তু অবশ্যই নিয়ে রাখবে, কারণ গুগল ট্রান্সলেটার ছাড়া কিন্তু সত্যি থাইল্যান্ডে কোনো কিছু কেনা, কোনোর সাথে কথা বলা সম্ভব নয়। গুগল ট্রান্সলেটার মাস্ট। ঘুমানোর চেষ্টা আমি করেছি, কিন্তু আমার লাস্ট এই 9 ঘন্টায় আমার একটুও ঘুম হয়নি। সময় ঘড়ি বলছে সময় হচ্ছে 8:21। পৌঁছে গেছি আমরা টাইগার পার্ক, যেটা পাটায়ার ওয়ান অফ দ্য বিগেস্ট আর খুব ফেমাস। এই সেম টাইগার পার্ক কিন্তু ফুকেটেও একটা আছে। এটা হচ্ছে পাটায়ারটা, ব্যাংককে একটা আছে, ব্যাংককটা ছোটো, ফুকেটেরটা আরও বড়। যারা পাটায়াতে আসে না, যারা ডাইরেক্ট ফুকেটে যায়, তারাও কিন্তু টাইগার পার্কে পৌঁছাতে পারে। এটার নাম হচ্ছে টাইগার টপিয়া। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমাদের যাত্রা থামলো পাটায়া টাইগার টপিয়া জুতে। টাইগার টপিয়ার সামনে অবস্থিত রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে সেরে নিলাম আমাদের খাওয়া দাওয়া। বিদেশের মাটিতে এতক্ষণ পর ভারতীয় খাবার পেয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এবার আমরা ব্রেকফাস্ট করব। টাইগার টপিয়া জু আর লাঞ্চের টিকিট আগে থেকেই বুক করা যায়। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছিলাম তাদের প্যাকেজের মধ্যেই এগুলো ইনক্লুডেড ছিল। পাটায়া পৌঁছে অনেক পর্যটকেরই প্রথম গন্তব্য হয়ে ওঠে এই টাইগার পার্ক। থাইল্যান্ডে বেশিরভাগ জায়গায় বাফেট সিস্টেমে খাওয়া দাওয়া হয়, আর এখানেও তার ব্যতিক্রম নয়। এখানকার বাফেট লাঞ্চের খরচ সাধারণত 250 to 300 থাই ভাটের মধ্যে হয়। জু এবং রেস্টুরেন্ট সাধারণত সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকে। আর এত দীর্ঘ কার জার্নির পর
কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর বাকি জায়গাগুলো ঘোরাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এখানে খাবার খেতে খেতে আরও একটা বিশেষ অভিজ্ঞতা হলো। রেস্টুরেন্টের পাশ দিয়েই দেখা মিলছিল রয়্যাল বেঙ্গল টাইগারের। সুস্বাদু খাবারের সাথে এক সত্যি অভিনব দৃশ্য। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা ঢুকবো মেইন পার্কে, যেখানে বাঘের সাথে ছবি তোলা, সাফারি করা শোজ আছে। তো লেটস গো। উঠে পড়েছি আমরা সাফারি গাড়িতে। এই গাড়িটাই আমাদেরকে এবার নিয়ে যাবে ভেতরে। টাইগার টপিয়া জু হলো পাটায়ার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোর মধ্যে একটা। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সিংহ, কুমির, হাতি, হরিণ, বিভিন্ন পাখি এবং আরও অনেক প্রাণীর দেখা মেলে। এই জুর সবচেয়ে বড় আকর্ষণ হলো টাইগার ইন্টারাকশন। কিছুই বুঝতে পারছি না। থাইল্যান্ডের লোকাল গাইড যখন ইংলিশ বলার চেষ্টা করে সেটা বোঝা অসম্ভব বিষয়। শেষমেশ বাঘের দেখা মিলল। ছোটবেলায় আলিপুর চিড়িয়াখানায় বাঘ দেখেছি বটে, কিন্তু এত কাছ থেকে কোনোদিন নয়। সামনে দাঁড়িয়ে তখন বুঝলাম বাঘ আসলে কতটা বিশাল আর কতটা রাজকীয় একটা প্রাণী। বাঘকে কিন্তু অনেকটা কাছের থেকে দেখা যায়, আর বাঘ যে কত বড় হয় সেটা সামনে থেকে দেখলে কিন্তু বোঝা যায়। এখানে তো ডাবল নেট দেওয়া আছে, অসুবিধা হবে না। ডাবল নেট মানে নেটের মাঝখানে একটা গ্যাপ আছে, দুটো নেটের মাঝখানে, তো কোনোভাবে আপনাকে বাঘ ছুতে পারবে না, শুধু দেখতে পাবে। আপনিও বাঘকে দেখতে পাবেন, বাঘও আপনাকে দেখতে পাবে। এখানে বাঘকে খাবার দেওয়ারও ব্যবস্থা আছে। নির্দিষ্ট ফি দিয়ে টার্গেটে গুলি লাগালে ওপর থেকে মাংসের টুকরো পড়ে, আর বাঘ সেটা ধরে খায়। বেশ ভালোই বাঘকে দেখা যাচ্ছে এবার ক্লিন ভিউতে। আমরা নিচ থেকে দেখছিলাম, কেন আমি জানি না। এছাড়াও বাঘের সাথে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। অনেকেই বাঘকে জড়িয়ে ধরে বা পাশে বসে ছবি তোলেন। তবে এসব দেখে আমার মা এতটাই ভয় পেয়েছিলেন যে বাঘের সাথে ছবি তোলার অনুমতি আমার পাওয়া হয়নি। তারপর চললাম আমরা ক্রোকোডাইল শো দেখতে। টাইগার শো, ক্রোকোডাইল শো এবং অন্যান্য শোয়ের টিকিট আগে থেকেই একসাথে বুক করা যায়। তাই টাইগার টপিয়াতে এলে ক্রোকোডাইল শো মিস করবেন না। কেন বললাম সেটা একটু পরে বুঝতে পারবেন। এই শোতে প্রশিক্ষিত ট্রেনাররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কুমিরের খুব কাছাকাছি গিয়ে বিভিন্ন স্টান্ট দেখিয়ে থাকেন। কখনও তারা কুমিরের মুখের মধ্যে মাথা ঢুকিয়ে দেন, আবার কখনও তার পিঠে বসে নানা কৌশল প্রদর্শন করেন। তবে মনে রাখবেন, এগুলো দীর্ঘদিনের প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদারদের দ্বারা পরিচালিত হয়। এই ধরনের কাজ কখনোই অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। টাইগার শো তার কোনো ব্যতিক্রম ছিল না। যে বাঘগুলোকে একটু আগেই কাছ থেকে দেখলাম, তারাই এখন ট্রেনারদের নির্দেশে নানা রকম খেলা দেখাচ্ছে। বাঘকে আমরা সাধারণত জঙ্গলের রাজা হিসাবে চিনি, এক নির্ভীক, স্বাধীন আর হিংস্র শিকারী হিসাবে। তাই এত বিশাল একটা বন্য প্রাণীকে এত কাছ থেকে মানুষের সাথে তাল মিলিয়ে কাজ করতে দেখা সত্যি অবাক করার মতো। একটা এত শক্তিশালী আর হিংস্র বন্য প্রাণী যে মানুষের কথা শুনে এত নিয়ন্ত্রিতভাবে পারফরমেন্স করতে পারে, সেটা আমি নিজের চোখে না দেখলে হয়তো কখনো বিশ্বাসই করতাম না। প্রায় 12 ঘন্টা ঘুমহীন চোখে
পথ চেয়ে থাকা ছেলেটার অবশেষে ঘুম এলো। আর যখন চোখ খুললাম দেখলাম গাড়িটা আমাদের হোটেলের সামনে এসে থেমে গেছে। ভীষণ টায়ার্ড লেগেছে, ভীষণ। গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। বললো লবিতে আছে, বাকি লাগে। দীর্ঘ ক্লান্তি নিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বিশ্রামের ঠিকানায়, পাটায়ার হোটেলে। সে যে ঘুমিয়েছি, মানে সেই যে ডিপ ঘুম হয়েছে, হুশ নেই আমার, ভীষণ ডিপ ঘুম হয়েছে। আর আমি হাঁটতে পারছি না লিটারালি, এবং ফ্রি হচ্ছে। থাইল্যান্ডে প্রায় সবকটা হোটেলেই চেক ইনের সময় পাসপোর্ট দেখানো বাধ্যতামূলক। ওয়েদারটা হঠাৎ করে খুব ভালো হয়ে গেল। এখানে চেকিং টাইম হচ্ছে 2টো, আর এখনও 2টো বাজেনি। এখন সময় ঘড়ি বলছে, এটা সময় হচ্ছে এখন 12:27। তো আমাদেরকে এখনও অলমোস্ট 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আমরা হোটেলের রুম পাবো। ঠিক আছে, এবার যেখানে যেটা নিয়ম হয় তো সেটা আমাদেরকে ফলো তো করতেই হবে। হ্যাঁ, সুইমিং পুলটা কিন্তু সত্যি খুব সুন্দর, আমরা যাবো সেখানে। রুমে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের পাটায়ার রুম। পাটায়ার রুম, এটা হচ্ছে 3 বেড অ্যাকচুয়ালি, মানে দুটো করে 2 বেড করে এটা 3 বেড, এটাকে কাউন্ট করে ফর 3 পারসনস। কারণ আমার মনে হয় ওদের কাছে এই সাইজেরই বেড আছে, তো ওই জন্য 3 বেডটা এরকম হয়। This is the view of the city Pattaya. অনেক ক্লান্তি আর দীর্ঘ যাত্রার পর যখন রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালাম, সামনে ছড়িয়ে থাকা পাটায়া সিটির এই অপূর্ব দৃশ্যটা দেখে যেন সব ক্লান্তি মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। ওয়েদার ভালোই। আর হ্যাঁ, বাথরুমটা দেখানো হয়নি, দিস ইজ দ্য বাথরুম। এখানে গ্লাস শাওয়ার, আর দিস ইজ দ্য বেসিন। Yo, cool. Nice. ফ্রেশ হওয়ার পরে লাঞ্চ করব। হ্যাঁ, তো স্নান টান সব করা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। এখন একটু ফ্রেশ লাগছে, বাবা যা টায়ার্ড লাগছিল। হোটেলটা অনেক বড় আর খুব সুন্দর, 4 স্টার হোটেল। হোটেলটার নাম হচ্ছে গোল্ডেন বিচ হোটেল, একটা 5 স্টার হোটেল। এই হোটেলটার সামনেই একটা মল আছে, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে পাশাপাশি। এটা হচ্ছে মেন রোড, পাটায়ার মেন রোড। বৃষ্টির মধ্যে আলাদাই একটা মজা হয়। প্রথম দিন পাটায় আমাদেরকে বৃষ্টি দিয়ে ইন্ট্রো করলো। থাইল্যান্ডে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, তাই খাবার নিয়ে ভারতীয় পর্যটকদের খুব একটা অসুবিধা হয় না। আর আগেই বলেছি, এখানের বেশিরভাগ জায়গায় বুফেট সিস্টেমে খাওয়া দাওয়া হয়ে থাকে। পাটায়াতে এই বুফেট লাঞ্চের জন্য প্রতিজনের খরচ হতে পারে মোটামুটি 400 থাই বাট। আর আপনারা একটু আগে যে টাইগার পার্কটা দেখলেন, সেখানে প্রবেশ আর শো মিলে খরচ ছিল 450 থেকে 500 থাই বাট। অবশ্যই অন্য দেশে গেলে সেই দেশের খাবার একবার হলেও ট্রাই করবেন, কিন্তু মনে রাখবেন সেটা শুধু অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য, পেট ভরানোর জন্য নয়। চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের দৈনন্দিন খাদ্য অভ্যাস বজায় রাখতে, কারণ সুস্থ শরীর ছাড়া ভ্রমণের আনন্দ পুরোটা উপভোগ করা যায় না।
ভালো একটা ঘুম হলো। এখন আমরা যাচ্ছি অ্যালকাজার শো দেখতে। তো অ্যালকাজার শোটা বেসিক্যালি একটা লাইট অ্যান্ড শো টাইপেরই একটা শো, বাট তার সাথে অনেক মানুষেরা থাকে ওখানে। তো খুব ফেমাস একটা শো অ্যালকাজার শো, সেটা আমরা দেখবো। তারপর যদি দেখি যে টাইম আছে তাহলে বিচটা একবার ঘুরে আসবো। চলেছি আমরা অ্যালকাজার শো এর পার্কিং লটে। এখানে যে শো এর যে মেন এটা হয় সেই ইনস্টাগ্রাম ছবিটা দেওয়া আছে। এই বিল্ডিংটাতে হচ্ছে মেন হয় অ্যালকাজার শোটা। যদিও বা একটু আগে বৃষ্টি হয়েছে, আকাশ কিন্তু আস্তে আস্তে আবার পরিষ্কার হচ্ছে, আর রোদ কিন্তু আবার দেখা দিয়েছে। এখানে ওয়েদারটা এরকমই, ওয়েদার চেঞ্জ হতেই থাকে। পাটায়ার নাইট লাইফের অন্যতম বড় আকর্ষণ হলো বিশ্ববিখ্যাত অ্যালকাজার শো। প্রতিদিন সাধারণত সন্ধ্যে 6টা, 8টা আর 9:30টার শোগুলো হয়ে থাকে। শনিবারে অতিরিক্ত একটা লেট নাইট শো থাকে। প্রতিটা শোয়ের সময় প্রায় 70 থেকে 75 মিনিট। L4 সিট পেয়ে গেছি। শো জাস্ট কিছুক্ষণের মধ্যে শুরু হবে। টাইম ইজ 5 PM ফর দ্য শো অ্যান্ড স্টার্টিং। অডিটোরিয়ামে সব আলোগুলো নিভে গেল, আর মুহূর্তের মধ্যেই শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত অ্যালকাজার শো। অ্যালকাজার ক্যাবারেট শো হচ্ছে এক বিশ্ববিখ্যাত ক্যাবারেট পারফরমেন্স, যেখানে অসাধারণ স্টেজ ডেকোরেশন, রঙিন আলোর খেলা, গ্ল্যামারাস কস্টিউম আর দুর্দান্ত ডান্স পারফরমেন্স মিলে তৈরি করে এক মনোমুগ্ধময় পরিবেশ। এই শোতে বিভিন্ন দেশের সংস্কৃতি, গান, ডান্স আর থিয়েটার পারফরমেন্সকে একসাথে উপস্থাপন করা হয়, যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। চোখ ধাঁধানো আলোসজ্জা, রঙিন পোশাক আর দুরন্ত পারফরমেন্সে পুরো মঞ্চটা যেন জীবন্ত হয়ে উঠেছিল। প্রথম কয়েক মিনিট বুঝতে পেরেছিলাম কেন এই শো পাটায়ার অন্যতম বড় আকর্ষণ হিসেবে পরিচিত। এই শোটি থাইল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি আর বিনোদনের জগৎকে খুব সুন্দরভাবে তুলে ধরে। প্রত্যেকটি পারফরমেন্সই ছিল এক একটা শিল্পকর্ম, যা আমাদের পুরো সময়টা মুগ্ধ করে রেখেছিল। অ্যালকাজার শো শেষ হওয়ার পরও চমকের কিন্তু শেষ ছিল না। হলের বাইরে বেরোতেই দেখলাম শোয়ের পারফর্মাররা পর্যটকদের জন্য অপেক্ষা করছিলেন। এটা যেন পুরো অভিজ্ঞতার আরও একটা রঙিন অধ্যায়। তাদের ঘিরে তখন প্রচুর মানুষদের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ কথা বলছেন, আবার কেউ সেই মুহূর্তটাকে স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করে রাখছেন। তবে তাদের সাথে ছবি তুলতে গেলে সামান্য কিছু থাই ভাট টিপ হিসেবে দিতে হয়, আর সেইটুকুর বিনিময়ে পেয়ে যাবেন থাইল্যান্ড ভ্রমণের একটা সুন্দর স্মৃতি। বিকেলেই হাঁটতে বেরোলাম পাটায়া বিচের দিকে। অ্যালকাজার শো এর টিকিটও কিন্তু হাই কস্ট, 400 সামথিং বাট। থাইল্যান্ডে আমার প্রথম দিনের অভিযান সম্পূর্ণ হলো। সত্যি বলতে একদিনের মধ্যে এত রকম নতুন অভিজ্ঞতা, এত সুন্দর মুহূর্ত সাক্ষী হব সেটা কখনো ভাবিনি। থাইল্যান্ড ভ্রমণের দ্বিতীয় পর্ব এখানে শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। দেখা হবে আবার পরের পর্বে, নতুন গন্তব্য, নতুন অভিজ্ঞতা আর আরও রোমাঞ্চকর কিছু মুহূর্ত নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরের পর্বে থাকছে